আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়ার্ল্ড ভিউ 24 এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আমি সাইদুর রহমান। শুরুতেই জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। দর্শক, জানিয়ে দিব আজকের আপডেট খবর। রাশিয়ার বিখ্যাত গোয়েন্দা জাহাজে আগুন, বেরিয়ে এলো রুশ নৌবাহিনীর বিশাল দুর্বলতা। এরপরে জানবেন মৃত্যুর 4 মাস পর দাফন করা হচ্ছে হিজবুল্লাহ নেতা নাসরুল্লাহকে। আরও জানবেন গাজা নিয়ে ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকে আসছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সিরিয়ায় গাড়িতে বোমা বিস্ফোরণে 15 শ্রমিক নিহত। সবশেষে জানিয়ে দিব ট্রাম্প উস্কে দিলেন পুরনো শ্বেতাঙ্গ নির্যাতন বিতর্ক। দক্ষিণ আফ্রিকাকে এবার সাহায্য বন্ধের হুমকি আমেরিকা। আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আপনার মতামত জানাতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। ভূমধ্যসাগরে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখতে রাশিয়ার নৌবাহিনী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সম্প্রতি সিরিয়া উপকূলে তাদের একটি পুরনো গোয়েন্দা জাহাজ কিলডিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। জাহাজটি 55 বছরের পুরনো এবং আগুন লাগার সময় নাবিকদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল বলে জানা গেছে। আগুন লাগার পরও কিলডিনের নাবিকেরা কোনো সহায়তা চাননি এবং 5 ঘন্টা ধরে নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে জাহাজটি পুনরায় যাত্রা শুরু করে। পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনাকে রুশ নৌবাহিনীর দুর্বলতার উদাহরণ হিসেবে উল্লেখ করেছে। এর আগে 2 মাস আগেও এই অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্রবাহী একটি ফ্রিগেট অ্যাডমিরাল গোশোকভে আগুন লেগেছিল। এই দুটি ঘটনা রুশ নৌবাহিনীর রক্ষণাবেক্ষণ ও প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সমস্যার ইঙ্গিত দেয়। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর রাশিয়া টাটাচ বন্দর থেকে তাদের সরঞ্জাম সরিয়ে নিচ্ছে। নতুন শাসক হায়াত তাহরির আল-শাম রাশিয়াকে টাটাস বন্দর ব্যবহার করতে না দিলে রুশ নৌবাহিনীর সমস্যা আরও বাড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করেন রাশিয়ার নৌবাহিনী স্নায়ুযুদ্ধের পর থেকে টেকসিভাবে গড়ে ওঠেনি। ছোট নৌয়ান তৈরি ও সেগুলোতে ক্ষেপণাস্ত্র বোঝাই করে উপকূলীয় প্রতিরক্ষায় কার্যকর হলেও দূরবর্তী স্থানে এসব নৌয়ানের রক্ষণাবেক্ষণে সমস্যা দেখা দিচ্ছে। সাম্প্রতিক ঘটনাবলী রুশ নৌবাহিনীর রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় বিদ্যমান চ্যালেঞ্জগুলোকে সামনে নিয়ে এসেছে, যা তাদের সামরিক সক্ষমতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। গত বছরের সেপ্টেম্বরে ইসরায়েলি হামলায় নিহত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাসরাল্লাহর জানাজা আগামী 23 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার এ তথ্য জানিয়েছেন ইরান সমর্থিত গোষ্ঠীটির বর্তমান প্রধান নাঈম কাশেম। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 30 বছরেরও বেশি সময় ধরে হিজবুল্লাহর মহাসচিব হিসেবে দায়িত্ব পালনকারী নাসরাল্লাহ গত বছরের 27 সেপ্টেম্বরে বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন। রবিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে তার উত্তরসূরি নাঈম কাশেম বলেন, নাসরাল্লাহ এমন এক সময় নিহত হন যখন পরিস্থিতি কঠিন ছিল, যার ফলে ধর্মীয় রীতি অনুযায়ী তাকে অস্থায়ীভাবে দাফন করা হয়। কাসেম জানান, তারা এখন নাসরাল্লাহ নিহত হওয়ার প্রায় 1 সপ্তাহ পর ইসরায়েলি হামলায় নিহত হিজবুল্লাহর আরেক শীর্ষ নেতা হাশেম ছাফিউদ্দিনের জন্য বৃহৎ জনসমাগমের মাধ্যমে বড় আকারে জানাজা করার সিদ্ধান্ত নিয়েছে এবং মর্যাদার সঙ্গে পুনরায় দাফন সম্পন্ন হবে। কাসেম প্রথমবারের নিশ্চিত করেন নাসরাল্লাহর উত্তরসূরি হিসেবে ছাফিউদ্দিন নির্বাচিত হয়েছিলেন, তবে আনুষ্ঠানিক ঘোষণা আসার আগেই তিনি নিহত হন। তাই ছাফিউদ্দিনকেও হিজবুল্লাহর মহাসচিব উপাধি দিয়ে দাফন করা হবে। তিনি বলেন, নাসরাল্লাহ রাজধানী বৈরুতের উপকণ্ঠে পুরনো ও নতুন বিমানবন্দরের মধ্যবর্তী এলাকায় দাফন করা হবে, আর ছাফিউদ্দিনকে সমাহিত করা হবে তার নিজ শহর দেইর কানুন। গত 27 সেপ্টেম্বর বৈরুতের দক্ষিণে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে বিমান হামলা জোরদার করে ইসরায়েল। ওই হামলায় নিহত হন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ। এরপর অক্টোবরের শেষ দিকে উপপ্রধান নাঈম কাশেমকে প্রধান হিসেবে নির্বাচিত করে হিজবুল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যের পরিবর্তন ও আঞ্চলিক নিয়ন্ত্রণ নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছেন। এবারের আলোচনার কেন্দ্রবিন্দু ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা, যেখানে নতুন করে মার্কিন ও ইসরায়েলি পরিকল্পনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। নেতানিয়াহু ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে এক সংবাদ সম্মেলনে জানান, গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের শাসনের অবসান এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, শক্তি প্রয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যে শান্তির বলয় সম্প্রসারিত করে গাজার সংকট সমাধানের কার্যকর পথ বের করবেন।
নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে একটি নতুন মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন, যার মূল লক্ষ্য গাজার জনসংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে কমানো। মার্কিন কৌশল অনুযায়ী গাজা থেকে ব্যাপকভাবে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া গেলে হামাসের শাসনের অবসান ঘটানো সহজ হবে, যা ইসরায়েলের নিরাপত্তার জন্য দীর্ঘমেয়াদে লাভজনক হতে পারে। তবে এই পরিকল্পনা আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো একে গণচিন্তা এবং জোরপূর্বক স্থানান্তরের কৌশল হিসেবে দেখছে। নেতানিয়াহু জানান, ট্রাম্পের সঙ্গে তার আলোচনায় মূলত তিনটি বিষয় প্রাধান্য পাবে: হামাসকে সম্পূর্ণ নির্মূল করা, গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের উপস্থিতি বাড়ানো এবং ফিলিস্তিনিদের গাজা ছাড়তে বাধ্য করা। তিনি বলেন, আমরা এমন একটি মধ্যপ্রাচ্য গড়তে চাই যেখানে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত থাকবে। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প নেতানিয়াহুর বৈঠকের পর গাজায় সামরিক অভিযানের মাত্রা আরও তীব্র হতে পারে। সম্প্রতি গাজায় ইসরায়েলের বিমান হামলা ও স্থল অভিযান ব্যাপক হারে বেড়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী শুধু গত এক মাসেই ৩৫০০র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই নতুন পরিকল্পনা আরব বিশ্বে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। বিশেষ করে সৌদি আরব ও কাতার যদি ফিলিস্তিনের পক্ষে কঠোর অবস্থান নেয়, তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে না। তবে নেতানিয়াহু আশাবাদী, আরব দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এবং শক্তি প্রয়োগের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নতুনভাবে গড়তে পারবেন। উত্তর সিরিয়ায় কৃষি শ্রমিকদের গাড়িতে বোমা হামলায় ১৫ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৪ জনই নারী। দেশটির উদ্ধারকর্মী সংস্থা সিরিয়া সিভিল ডিফেন্সের বরাতে পাওয়া এ তথ্য সোমবার ৩রা জানুয়ারি সংবাদ মাধ্যম বিবিসি প্রচার করেছে। সংস্থাটির মতে, আলেপ্পোর পূর্বে অবস্থিত মানবিজ শহরের উপকণ্ঠে বিস্ফোরণটি ঘটে। এতে আরও ১৫ জন নারী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি, তবে এটি ছিল মানবিজ অঞ্চলে ৩ দিনের মধ্যে দ্বিতীয় প্রাণঘাতী গাড়ি বোমা হামলা। এর আগে শনিবার শহরের কেন্দ্রস্থলে আরেকটি বিস্ফোরণে ২ শিশু ও এক নারী সহ ৪ জন নিহত হন বলে জানিয়েছে হোয়াইট হেলমেটস। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দ্বিতীয় জমানাতেও ডোনাল্ড ট্রাম্পের নিশানায় দক্ষিণ আফ্রিকা। এক শ্রেণীর মানুষের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় ভীষণ বাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই ঘটনার তদন্ত না হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে সবরকম সাহায্য দেওয়া বন্ধের হুঁশিয়ারি দিলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ট্রাম্পের প্রথম জমানা থেকেই এই বিতর্কের সূত্রপাত। দক্ষিণ আফ্রিকায় প্রচুর শ্বেতাঙ্গ কৃষককে হত্যার অভিযোগ উঠেছিল। তাদের জমি জবরদখলেরও অভিযোগ উঠেছিল, যদিও সেগুলির সত্যতা প্রমাণিত হয়নি। ট্রাম্প সেই সময় অসমর্থিত সূত্রে পাওয়া ওই দাবিগুলির তদন্তের কথা বলেছিলেন। এবার দ্বিতীয়বার আমেরিকার ক্ষমতায় এসেও দক্ষিণ আফ্রিকাকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন তিনি। যদিও সরাসরি শ্বেতাঙ্গ নির্যাতনের অভিযোগ তোলেননি আমেরিকার প্রেসিডেন্ট। সামাজিক মাধ্যমে ট্রাম্প লিখেছেন, দক্ষিণ আফ্রিকা নির্দিষ্ট এক শ্রেণীর লোকদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে এবং জমি দখল করে নিচ্ছে। তিনি আরও লেখেন, যদি খুব কম করেও বলা হয়, তাহলে উল্লেখ করতে হবে একটি ব্যাপক আকারে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সবার চোখের সামনেই তা ঘটছে। আমেরিকা এটিকে সমর্থন করে না। আমরা পদক্ষেপ গ্রহণ করব। এরপরেই তিনি জানান, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে সবরকম আর্থিক সাহায্য বন্ধ করে দেবে আমেরিকা।